বন্ধুরা, আমরা যে সকল প্রশ্ন বর্ণ থেকে সাধারণত পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলোই আমরা একটু অ্যানালাইসিস করতেছিলাম। আমরা আগে এ বিষয়ে ক্লাস নিয়েছি, 5টি প্রশ্ন আগে দেখানো হয়েছে। এবার বাকি আরো 5টি প্রশ্ন আমরা দেখব। মজার ব্যাপার হলো প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষায় এসে থাকে। দেখো, আমরা দেখি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি। এখন মজার ব্যাপার হচ্ছে যে বর্ণের উপরে যে দাগ দেওয়া হয়, আমরা যদি এটা খেয়াল করি যে ক, এই ক এর উপরে যে দাগটা দেওয়া হলে এটা মাত্রা বলে আমরা জানি। এবং কোন কোন বর্ণের ক্ষেত্রে দেখি আমরা খেয়াল করি, যেমন এ লিখলাম, এর উপরে কিন্তু কোনো মাত্রা নেই। তার মানে আবার কোন কোন ক্ষেত্রে যেমন গ, এই যে গ লিখলে এই যে অর্ধেক মাত্রা, মানে এই পুরো অংশে কিন্তু দাগ নেই। তাহলে ক এর উপরে পুরোটা দাগ, গ এর উপরে এই ডান পাশের অর্ধেক দাগ। তাহলে পুরো দাগ থাকলে পূর্ণ মাত্রা, অর্ধেক থাকলে অর্ধমাত্রা, এবং যদি কোনো দাগ না থাকে তাহলে সেটাকে বলছে মাত্রাহীন। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখা গেল আসে যে পূর্ণমাত্রার সর্বর্ণ কয়টি, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি, পূর্ণমাত্রার সর্বর্ণ ব্যঞ্জন মিলায়ে মোট কতটি বর্ণ আছে। একইভাবে অর্ধমাত্রার সর্বর্ণ কয়টি, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি, অর্ধমাত্রার মোট বর্ণ কয়টি, মাত্রাহীন সর্বর্ণ কয়টি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, মাত্রাহীন মোট বর্ণ কয়টি। এখন এইটা এত পরিমাণ প্রশ্ন এবং এত বেশি ঝামেলা মনে হয় অনেকে এটা মনে রাখতে পারে না, যার ফলে আমরা একটু ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করছি গত ক্লাসে। সেটা একটু আবারও আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে একটা শব্দ আমাদের এখানে মনে রাখতে হবে, তা হলো দাঁত, গ্রহ, হাত। কি বলেছি খেয়াল করি, দাঁত, গ্রহ, হাত। কি বলছি, দাঁত, গ্রহ, হাত। এখন লক্ষ্য করি আমাদের সাধারণত মানুষের দাঁত কয়টি, 32টি। তার মানে আমার মনে রাখতে হবে যে আমি যখন মাত্রার কথা বলছি, প্রথমে পূর্ণ মাত্রা ধরবো, তার ক্রম অনুযায়ী অর্ধমাত্রার কথা বলবো, এরপরে হচ্ছে কি মাত্রাহীন বর্ণের কথা বলবো। তাহলে প্রথমত পূর্ণ মাত্রা খেয়াল করি, পূর্ণ মাত্রা, তারপর হচ্ছে অর্ধমাত্রা, এরপর হচ্ছে কি বলছি মাত্রাহীন। আচ্ছা, মাত্রাহীন। এখন খেয়াল করি, তাহলে পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, আমরা এই টেকনিকে কিন্তু আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি, যেটা গতদিন করেছি গত ক্লাসে। এখন লক্ষ্য করি, তাহলে প্রথমে বলছি যে দাঁত মোট কতটি আমাদের সাধারণত মানুষের দাঁত হচ্ছে 32টি। তাহলে আমাদের মোট কথা হচ্ছে পূর্ণ মাত্রার মোট বর্ণ হচ্ছে 32টি। এবার অর্ধমাত্রার কথা যদি বলি, গ্রহ, আমাদের গ্রহ পৃথিবীতে কয়টি, 8টি। এই কথাটা মনে রাখবো যে আমাদের গ্রহ হচ্ছে 8টি। তাহলে দাঁত, গ্রহ। এবার হাত, আমাদের দুটো হাত আছে, হাতে মোট আঙুল আছে কয়টি, 2 হাতে মোট আঙুলের সংখ্যা হচ্ছে, 2 হাতে মোট আঙুল কয়টি, 10টি। তাহলে এই যে 10টি, তার মানে পূর্ণমাত্রার 32টি, অর্ধমাত্রার মোট বর্ণ 8টি, এবং মাত্রাহীন মোট বর্ণ হচ্ছে কতটি, 10টি। দাঁত, গ্রহ, হাত। এখন যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে আমরা যদি মনে রাখি যে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এখন স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন এটাকে আমরা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের উচিত হবে যে স্বরবর্ণগুলো একটু মাথায় নিয়ে আসে। স্বরবর্ণগুলো মোট 11টি। তার মধ্যে কিন্তু সবাই যদি একটু চিন্তা করি, স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, এই রস্বই, দীর্ঘ, রিটা লিখলে কি হয়, রি এর সময়টা কিন্তু আমরা যদি চিন্তা করি, এখানে আমরা লিখি দেখি রি, এটা কি হলো, এই দাগটা কিন্তু অর্ধেক ডান পাশেরটা থাকে, অর্থাৎ এটা অর্ধমাত্রার বর্ণ। এবং এর পরে যে 4টি বর্ণ থাকে, এ, ওই, ও এবং কি ও, 4টি বর্ণের উপরে কোনো কিন্তু দাগ থাকে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই টোটাল 11টি বর্ণের মধ্যে স্বরবর্ণের একটি বর্ণের উপরে অর্ধেক মাত্রা, আর 4টি বর্ণের উপরে টোটালি কিন্তু দাগ নেই। তাহলে আমরা ওই হিসাবটা করি, স্বরবর্ণের মাত্রাহীন মোট বর্ণ কয়টি হলো, তাহলে স্বরবর্ণের মাত্রাহীন মোট বর্ণ কয়টি, আমরা দেখলাম যে 4টি। তাহলে 4টি যদি মাত্রাহীন বর্ণ হয়, আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখেছি, মাত্রাহীন মোট বর্ণ 10টি, তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে অবশ্যই কয়টি, 6টি। আবার একইভাবে অর্ধমাত্রার বর্ণ, এই যে রির কথা বললাম, যে স্বরবর্ণের মধ্যে মাত্র একটা বর্ণ আছে কি, অর্ধমাত্রার বর্ণ। তাহলে টোটাল বর্ণ ছিল হচ্ছে গ্রহ বলছিলাম 8টি, ব্যঞ্জন বর্ণের মধ্যে তাহলে কয়টি থাকে, 7টি। তাহলে 7 আর 1 কত হচ্ছে, 8 হচ্ছে মোট, আর এখানে কয়টা হচ্ছে, 10টি। এখন আমরা স্বরবর্ণের যেহেতু একটি বর্ণ মাত্রাহীন মানে অর্ধমাত্রা, আর 4টি হচ্ছে কয়টি, 4টি বর্ণ হচ্ছে মাত্রাহীন, তাহলে 4 আর 1 5 স্বরবর্ণের মধ্যে। এই স্বরবর্ণের 11টির মধ্যে 5টি যদি চলে যায়, বাকি থাকে কয়টি, 6টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘ, এই রস্বই, দীর্ঘ। প্রথম 6টি বর্ণের উপরে কিন্তু পূর্ণ দাগ।
তাহলে আমরা স্বরবর্ণের ভিতর পূর্ণ মাত্রার বর্ণ পাচ্ছি 6টি। তাহলে স্বরবর্ণের মধ্যে যদি 6টি হয়, ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টি হবে? মোট বর্ণ ছিল 32টি পূর্ণমাত্রার। এই 6টি থেকে মানে 32টি থেকে 6টি বাদ দিলে থাকে হচ্ছে 26টি। 26 আর 6 32। তাহলে আমাদের সহজ কথা, একটা কথা মাথায় রাখতে হবে, দাঁত, গ্রহ, হাত। যদি এটা মনে রাখতে পারি তাহলে আমাদের এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে অর্ধমাত্রার বর্ণ তাহলে মোট কয়টি হবে। আমরা এই যে অর্ধমাত্রার বর্ণ বলছিলাম কয়টি? 8টি। 80 বর্গের কোন বর্ণ সমূহের ধ্বনি মহাপ্রাণ? আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই শব্দটা খেয়াল করতে হবে, মহাপ্রাণ। এখন মহাপ্রাণের বিপরীত কি ছিল আমরা পড়ছি যখন? অল্প প্রাণ। প্রাণ মানে কি? আপনার দেহ, এই যে দেহের ভেতর যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ কি প্রাণ আছে, শ্বাস নেই মানে কি প্রাণ নেই। তাহলে অল্প সময় যদি শ্বাস থাকে অল্প প্রাণ, আর বেশি সময় যদি শ্বাস থাকে তাহলে মহাপ্রাণ। আমরা বর্ণ উচ্চারণের সময় সাধারণত কি হয়? আমি যদি পরপর বর্ণ উচ্চারণ করি, ক, খ, তাহলে কি দাঁড়াচ্ছে যে ক এ উচ্চারণের সময় প্রাণ কিন্তু অল্প সময়, বাট খ এর সময় কি বেশি সময় শ্বাস নেওয়া যাচ্ছে। গ, ঘ। একইভাবে যদি আমি পড়ি যে চ, ছ, জ, ঝ, তার মানে কি প্রথম বর্ণ, আমার যে বর্গীয় বর্ণগুলো আমরা পড়ছি, তাহলে তার প্রথম সারিতে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর উচ্চারণের সময় শ্বাস বা প্রাণ অল্প সময় থাকে, আর তৃতীয়টা উচ্চারণের সময় কি একইভাবে কম থাকে। বাট দ্বিতীয় এবং চতুর্থ ক্ষেত্রে কি হচ্ছে? বেশি সময়। ক, খ, গ, ঘ। তাহলে খ এবং ঘ, হ্যাঁ, জোড়া যেটা, সেটা কিন্তু বেশি সময় ধরে শ্বাস নেওয়া যায়। আর বিপরীত বা প্রথম বেজোড় যেটা, প্রথম এবং তৃতীয়, ক, খ, গ, গ, এই যে ক এবং গ, প্রাণ বা শ্বাস কম সময় থাকে। এ কারণে প্রথম এবং তৃতীয় বর্ণের ক্ষেত্রে শ্বাস কম থাকে। তাহলে যেটা বলছি যে প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ, এবং দ্বিতীয় ও চতুর্থ যে বর্ণগুলো এগুলো হচ্ছে মহাপ্রাণ, মানে বেশি সময় ধরে আমাদের প্রাণ থাকে বা শ্বাস থাকে, যার কারণে এটা মহাপ্রাণ। তাহলে আমাদের কোন বর্ণ সমূহের ধ্বনি মহাপ্রাণ? তাহলে দ্বিতীয় এবং কি চতুর্থ বর্ণ, এটা আমরা নিশ্চিত পারলাম। এরপর চলে আসি তালব্য বর্ণ কোনগুলি। আচ্ছা, আমরা একটা ছক দেখানো হয়েছিল আমাদেরকে গত ক্লাসে, আমরা যেটা দেখালাম সেখানে কিন্তু খুব সংক্ষেপে এবং চমৎকার করে এই বিষয়টা কিন্তু আমরা বলছিলাম যে এখানে ক থেকে ক, খ, গ, ঘ, ঙ, তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ই, ও, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্ত ন, এবং প, ফ, ব, ভ, ম। এখন আমরা যেটা একটা সংক্ষেপে একটা ছকে দেখানো হয়েছিল যে প থেকে ম পর্যন্ত এই 5টি বর্ণ উচ্চারণ করতে গেলে 2 ঠোঁটের সংস্পর্শ ছাড়া উচ্চারণ করা সম্ভব না। ঠোঁটের অপর নাম ওষ্ঠ বা অধর বলি। এখন এই যে বর্ণগুলো ঠোঁট বা ওষ্ঠ ছাড়া উচ্চারণ করা সম্ভব না সেগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ, যেমন প, ফ, ব, ভ, ম। এই যে আমরা ঠোঁটের সংস্পর্শের মাধ্যমে উচ্চারণ করছি, সুতরাং এগুলো হচ্ছে কি ওষ্ঠবর্ণ। আমরা এখানে যে জিনিসটা দেখিয়েছিলাম যে ত, থ, দ, ধ, দন্ত ন, একটা জিনিস বুঝতে চেষ্টা করি, দন্ত ন, পূর্ণ দন্ত ন, অর্থাৎ যেখানে দাঁতের অগ্রভাগ এবং জিহ্বার অগ্রভাগের সংস্পর্শে উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে দন্তবর্ণ। তাহলে ত, থ, দ, ধ, দন্ত ন, আমাদের এই মাথায় রাখবো এটা যে দন্ত ন দন্তবর্ণ, অর্থাৎ এইগুলো সবগুলো দন্তবর্ণ। প, ফ, ব, ভ, ম ঠোঁটের বা ওষ্ঠের মাধ্যমে উচ্চারিত হচ্ছে ওষ্ঠবর্ণ। তারপরে বলছিলাম ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য, এটা হচ্ছে মূর্ধান্য, অর্থাৎ এটা উচ্চারণ করতে গেলে জিহ্বার অবস্থান হয় হচ্ছে উল্টে যায়, ইউটার্ন হয় পুরোটা এরকম, অর্থাৎ ত, থ, দ, ধ, ন বললে হচ্ছে জিহ্বা ফ্ল্যাট থাকে, আর ট, ঠ, ড, ঢ মূর্ধান্য, এটা পুরোটা ইউটার্ন হয়ে যায়, এরকম উল্টে যায়, এবং ওইখানে ওই মূর্ধায় গিয়ে স্পর্শ করে, যার কারণে মূর্ধান্য, এই বর্ণগুলো মূর্ধান্য, মনে রাখবে এভাবে। আর বাকি রইল হচ্ছে কতে কণ্ঠবর্ণ। আমরা এভাবে একটা সংক্ষিপ্ত মানে এটাকে আমরা ভিন্ন টেকনিকে মনে রাখার জন্য, কতে কণ্ঠ হয় উচ্চারণ, যার ফলে আমরা কতে কণ্ঠ আমরা মনে রাখবো যে ক দিয়ে ওই পাশে যে মু পর্যন্ত যেগুলো এটা হচ্ছে কণ্ঠবর্ণ। আর বাকি রইল হচ্ছে চ, চ হচ্ছে এই লাইনে যেগুলো থাকে শুধু, বাকি থাকে তালব্য বর্ণ। তাহলে আমাদের এগুলো হচ্ছে তালব্য বর্ণ। প্রশ্নে আছে তালব্য বর্ণ কোনগুলো, তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারছি যেখানে প, ফ, ব, ভ, ম ওষ্ঠ দিয়ে উচ্চারিত হয় ওষ্ঠবর্ণ, ত, থ, দ, ধ দন্ত ন, যেহেতু দন্ত ন এটা দন্তবর্ণ, এটা মূর্ধন্য, এগুলো মূর্ধাবর্ণ। কতে কণ্ঠ হয়, আমি কি বলছি ক দ্বারা কণ্ঠ লিখতে পারি আমরা, সুতরাং এটা কণ্ঠবর্ণ। বাকি থাকে যেটা সেটা শুধুমাত্র তালব্য বর্ণ। তাহলে চ, ছ, জ, ঝ, ইউ এখানে কোথায় আছে, এই যেটা হচ্ছে তালব্য বর্ণ।
আচ্ছা, দন্তবর্ণ আমি একটু আগে বললাম কেবলমাত্র দন্ত ন যেটা আছে ওই লাইনের গুলো দন্তবর্ণ, এবং এটা উচ্চারণ করতে গেলে আমরা বলছি জিহ্বাটা ফ্ল্যাট থাকে, দাঁতের অগ্রভাগে জিহ্বাটা স্পর্শ করে, সুতরাং এটা দন্তবর্ণ। তো আমরা দেখি এখানে এই যেটা হচ্ছে কি সেই দন্তবর্ণ। বাকি রইল কি ওষ্ঠবর্ণ। আমি বললাম কেবলমাত্র যে ওষ্ঠ বা ঠোঁটের সংস্পর্শে, দুই ঠোঁটের বা ওষ্ঠের সংস্পর্শে যেটা উচ্চারণ হয় সেটা ওষ্ঠবর্ণ। তো সুতরাং আমরা প ফ ব ভ ম এই বর্ণ উচ্চারণ করতে গেলে অবশ্যই দুই ঠোঁটের সংস্পর্শে উচ্চারণ হচ্ছে, এর বাইরে উচ্চারণ করা সম্ভব না, সুতরাং এটা হচ্ছে কি ওষ্ঠবর্ণ। তো আমরা যে ক্লাসটা আলোচনা করেছিলাম সেখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সাধারণত, আমরা 10টা প্রশ্ন আসছে, আমরা সেগুলো একটু আবার রিপিট করছি আর কি। তো এগুলো আমরা এভাবে পড়বো, মনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।